রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজাসাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি আমিন আল রশিদ। এখানে গেলে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। পরিষ্কারই করে না একদিনও। ওয়াশরুমের দরজা ভাঙ্গা। এই জায়গায় কোনো পরিষ্কার নাই, কোনো কিছু নাই, বমি আসতে আসছে, দেখা সব অসুস্থ হয়ে যা লাগে। বাথরুমের অবস্থা খুবই খারাপ, এর পরিষ্কার না। মহিলা টয়লেটের প্রত্যেকটা সিট কিনে নাই। আইসিকে আজকে গোসল করতে পারিনি। মুখ বাইন্ধে হেবে যাওয়া লাগে, গন্ধ হয়। বদনির ভিতরে পানি দিয়ে তারা আটকায় রেখে তারপর বদনিতে এখানে থাকতে হচ্ছে। দরজা খোলা থাকলে এই জায়গা শোয়া যায় না। আমরা হাজু দেয় না, কিছু দেয় না, আমরা কাজ করি কেন? আমাদের যে অ্যাপ্লন থাকার কথা, আমাদের অ্যাপ্লনও তো নাই। আমরা 18-19 বছর মানে এইভাবে। অনেকে পানি যে ঢালতে হয় এটাও জানে না। সজ্জার তুলনায় টয়লেটের সংখ্যাও কম। একজন ব্যবহার করতে যে সে হাতে করে একটা সংক্রামক জীবাণু নিয়ে তার শরীরে প্রবেশ করতে পারে। এটা সুপারভিশন, মনিটরিং বাড়াতে হবে। পিডব্লিউডি বা এইচআরডির তাদের যেটা চেষ্টা করতে হবে যে তাদের সুপারভাইজারদের মাধ্যমে এগুলো সবসময় তত্ত্বাবধান করা। গণপূর্তকে বারবার চিঠি করেছি, তারা এখনো পর্যন্ত আমাদের সেটা করে দেয়নি। সরকারি হাসপাতালের টয়লেট নিয়ে আমরা কিছু সাধারণ মানুষের কথা শুনলাম, কর্তৃপক্ষের কথা শুনলাম, এবং একই প্রশ্ন যদি আপনাকে করা হয় যে সরকারি হাসপাতালে টয়লেট নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন, সম্ভবত খুব সুখকর জবাব আপনিও দেবেন না। বলা হচ্ছে যে সরকারি হাসপাতালের টয়লেটগুলোই জীবাণুর কেন্দ্রস্থল। উপরন্তু হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় যে ধরনের সুরক্ষা সামগ্রী ব্যবহার করবার কথা, অনেক সময় তাও অনুপস্থিত। আইসিডিডিআরবির একটি গবেষণা বলছে সরকারি হাসপাতালের 68% টয়লেট ব্যবহার উপযোগী, তার মধ্যে 33% পরিচ্ছন্ন থাকে। অন্যদিকে বেসরকারি হাসপাতালের 92% টয়লেট ব্যবহার উপযোগী হলেও সেগুলোর মধ্যে 44%ই সবসময় অপরিচ্ছন্ন থাকে। এই সব নিয়ে আজকের দিনভর ঢাকা এবং ঢাকার বাইরের 6টি হাসপাতালে টয়লেট নিয়ে আমরা প্রতিবেদন প্রচার করেছি। সেখানে যে বেহাল চিত্র দেখা গেছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। সরকারি হাসপাতালের টয়লেটের কেন এমন বেহাল দশা, কারা এর জন্য দায়ী, এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি, এসব প্রশ্নের উত্তর জানতে চাই। কঠিন কথা সহজে আজকে আমাদের আয়োজনে উপস্থিত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল, যিনি বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন 250 শয্যার টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ডাক্তার মোহাম্মদ জহিরুল আলম আজাদ, আপনাকে স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। দর্শক, আমাদের এই আয়োজন টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে সম্প্রচার হচ্ছে, সেখানে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। জনাব আবু জামিল ফয়সাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই এই কারণে যে আপনি দীর্ঘদিন ধরেই কাজ করছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আপনার খ্যাতি আছে এবং আপনি জানেন সরকারি হাসপাতালে টয়লেটও আপনি গেছেন, বেসরকারি হাসপাতালে টয়লেটও আপনি গেছেন। এবং আজকের দিনভর আমরা যে 6টি প্রতিবেদন প্রচার করলাম তার মধ্যে 2টি ছিল মেডিকেল কলেজ, 1টি বিশেষায়িত হাসপাতাল বা আপনার মানসিক হাসপাতাল, 2টি জেলা সদর হাসপাতাল, আর 1টি স্টোরি আমরা করেছি ঢাকার 2-3টি সরকারি হাসপাতালকে নিয়ে। অলমোস্ট সবগুলো হাসপাতালের টয়লেটের চিত্র কাছাকাছি, মানে সেখানে যাওয়ার কোনো উপযোগিতা থাকে না। প্রশ্ন হলো যে সরকারি হাসপাতালে টয়লেটের এই বেহাল দশার কারণ কি শুধুমাত্রই অতিরিক্ত রোগীর চাপ না অন্য কিছু? ধন্যবাদ। এখানে আমাদেরকে বুঝতে হবে যে এখানে 3টা পক্ষ আছে। এই 3 পক্ষ এই সমানভাবে দায়ী এই টয়লেটগুলোর এই অবস্থার জন্য, বেহালের অবস্থার জন্য। 3 পক্ষের মধ্যে প্রথম পক্ষ হলো যারা নাকি বানায়, মানে পিডব্লিউডির কথা শুনলাম আমি এখানে, যারা নাকি তৈরি করে, সংখ্যা যতটুকু থাকার কথা সেই অনুযায়ী করে না, না করে, মানে তৈরি করা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। দ্বিতীয় হলো যারা নাকি এটাকে চালায়, মানে হাসপাতাল কর্তৃপক্ষ, এইচএসডি। এখন হাসপাতাল কর্তৃপক্ষ এই চালানোর মধ্যে টয়লেট চালানোর, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি করার পিছনেও আরও বহু কাজ আছে তাদের, পার্টিকুলারলি রুগীকে সেবা দেওয়া, রুগীর চিকিৎসা করা ইত্যাদি। তো এখন তাদের কাছে এই জিনিসটার মেনটেনেন্স অ্যান্ড হাউ টু কিপ ইট ক্লিন অ্যান্ড ইজিলি অ্যাক্সেসেবল, অ্যাভেলেবল, এটা তাদের কাছে অনেক
কাজের Priority-র চাপের মধ্যে নাই। একদম নিচের দিকে। তৃতীয় পক্ষ এবং সবচেয়ে বড় পক্ষ, তৃতীয় পক্ষ হলো যারা নাকি এটাকে ব্যবহার করে, পেশেন্টের আত্মীয় স্বজন, অ্যাটেন্ডেন্ট ইত্যাদি ইত্যাদি। তৃতীয় পক্ষের সবচেয়ে বড় সমস্যা হলো যে তাদের কোনো রকমই প্রশিক্ষণ দেওয়া নাই বা কোনো রকমই শিক্ষা দেওয়া নাই যে এটা কিভাবে ব্যবহার করতে হবে। দেখেন একটা ছবি কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কমরটা কাইট হয়ে পড়ে আছে। এই কমোড কিভাবে ব্যবহার করতে হয় গ্রামের থেকে যে আসা পেশেন্টটা সে মোটেই জানে না। সে এটার উপরে উঠে চড়ে বসতে গিয়ে ভেঙে ফেলে, সে নিজেও আঘাত পায়, বিভিন্ন রকম সমস্যা হয়। এই তৃতীয় পক্ষ মানে তাদের যে এইটাকে ব্যবহার করার জন্য, ব্যবহার করে উপযোগী রাখার জন্য কি করা উচিত সেটারও কোনো ইয়ে নাই। তাহলে এখন দোষ আমরা কাকে দিব? দোষ দিতে হবে সবাইকে, ত্রিপক্ষীয়। আমি তৃতীয় পক্ষের প্রশ্ন একটু আপনাকে প্রশ্নটা করি। আমার হাতে যে পরিসংখ্যান, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল 500 শয্যার, আমাদের রিপোর্টার আজকে যে তথ্য দিয়েছেন সেখানে 2500-এর বেশি মানুষ প্রতিদিন হাসপাতালে থাকেন, সেটা আউটডোরে এবং ভর্তি সব মিলিয়ে, এবং সেখানে টয়লেট আছে হাতে গোনা কয়েকটা। তা 2500 মানুষ যদি ধরেও নেই অ্যাভারেজে, যদি 10টা টয়লেট ব্যবহার করে, সেইখানে তৃতীয় পক্ষকে আপনি দোষ দেবেন কি করে? মানে ধরে নিচ্ছি সে টয়লেট ইউজ করতে জানে না, ধরে নিচ্ছি, কিন্তু এই 10, 12টা 15টা টয়লেটে 2500 মানুষ যখন যাবে, ওইটা তো অটোমেটিক্যালি ব্যবহার উপযোগী থাকবে না। ফলে আপনি এখানে তৃতীয় পক্ষকে দোষ দেবেন কি করে? 2500 রোগী, তারাই তো তৃতীয় পক্ষ। হ্যাঁ, রোগীর স্বজন আমরা কাউকে দিচ্ছি, রোগীর সঙ্গে রোগীর স্বজন আছে, কিন্তু আপনি যদি আবার double 2500 করেন, সঙ্গে যদি ডাবল হয় 5000 ধরেন। আমরা কিন্তু কাউকে দোষ দিব না, দোষারোপ করে কিন্তু এইটা থেকে সমাধান পাওয়া যাবে না। এইখানে আমাদের প্রথমে যে যারা নাকি বানাইলো, প্রস্তুতকারকরা যারা নাকি এটাকে ঠিকঠাক করে তৈরি করে দিল, তারাই প্রথমে একটা ভুল করলো। সেটা হলো আমাদের ন্যাশনাল ওয়াশ গাইডলাইন যেটা আছে 2021-এ যেটা তৈরি হয়েছে, সেইখানে বলা আছে যে প্রতি 10টা রুগীর জন্য একটা করে টয়লেট। রাইট। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিন্তু আরো কম বলে, প্রতি 6টা পেশেন্টের জন্য একটা টয়লেট, তবে আউটডোরে প্রতি 20 থেকে 25 জনের জন্য একটা টয়লেট। তো তার মানে 2500 রোগী যদি বরিশাল শেরেবাংলায় চিকিৎসা নেয়, তাহলে সেখানে টয়লেট থাকার কথা অন্তত পক্ষে 250টা, মিনিমাম 250। কিন্তু 250টা তো নাই, 250 কাছাকাছিও নাই। আচ্ছা, তো সেই জন্যই আমাদের তো শুরু হইলো সেইখান থেকে সমস্যাটা। মানে আমাদের পরিকল্পনা, এই হাসপাতালটা, বিশাল হাসপাতালটা পরিকল্পনার সময় আমাদেরকে এই চিন্তাটা করা উচিত ছিল যে এটা ভবিষ্যতে কি হবে, এটা কেমন করে ব্যবহার করবে, এই টয়লেটগুলো কিভাবে পরিচালনা করা যাবে, পরিষ্কার রাখা যাবে, তো সেটাই করে নাই। তারপরে আসেন দ্বিতীয় পক্ষের তো এখন 5টা টয়লেট বানাই দিচ্ছে, 10টার জায়গায় 5টা টয়লেট। এই 5টা টয়লেটকে ঠিক মতে রাখার জন্য তাহলে পরে ওনাদেরকে যা করতে হয়, মানে যত কিছু করা উচিত সেটাই করা উচিত। এক্সট্রা লোক নিয়োগ করা উচিত, এক্সট্রা ক্লিনিং মেটেরিয়ালস দেওয়া উচিত, আরও যা কিছু করার কথা, কারণ অলরেডি তো তৈরি হয়ে গেছে 5টা, 10টার জায়গায় 5টা। এখন আমাদের হলো কি যে ওই যে বললাম দ্বিতীয় পক্ষ যে এইচএসডি বা হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো রুগী সামাল দিতেই, ওই যে হিমশিম খায়, 2500 রুগী সামাল দিতেই হিমশিম খাচ্ছে। তারা আর ওই বেডও কি অবস্থায় আছে, টয়লেট কি অবস্থায় আছে, কোনোটাই দেখার কোনো। রাইট। মানে আমি একদম প্রশ্নটা আপনাকে সে কারণেই করেছিলাম, এই একই প্রশ্ন জনাব আয়েশা আক্তার, যে তার মানে কি একটা হাসপাতালে যে পরিমাণ রোগী কাঙ্ক্ষিত যে এত আসলে আপনারা সামাল দিতে পারবেন, তার চেয়ে 10-20 গুণ বেশি রোগী প্রতিদিন আসে এবং তাদেরকে আপনার অ্যাটেন্ড করতে হয়। তাহলে এই যে জনাব আবু জামিল ফয়সাল যেরকম বলছেন, এটি প্রায়োরিটির মধ্যে আর নাই। মানে আপনি চিকিৎসা দেবেন নাকি টয়লেট ম্যানেজ করবেন, তার মানে অতিরিক্ত রোগীর চাপটাকেই প্রধান কারণ এরকম। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ধন্যবাদ।
কঠিন কথা সহজে, তাই কঠিন কথা আসলে সহজ করে বলতে হবে যে আসলে হাসপাতালে ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত। একটা রোগী যখন আসলো হাসপাতালে, সে ব্যবস্থাপনা কোনটা দেখে সে সহজে খুশি হয়ে যায়? পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু মিলে জীবাণুমুক্ত করা, সেটাই তো অর্ধেক কথা সেখানে যে রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে। সেই ব্যবস্থাপনার মধ্যে আসলে অবশ্যই এটার বিকল্প কিছু নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং টয়লেট জীবাণুমুক্ত রাখা সবকিছু মিলে। আমাদের যেহেতু জনসংখ্যা তো বর্ধিত জনসংখ্যা, আমাদের ছোট একটা দেশে 18 কোটির উপরে জনসংখ্যা এবং রোগীর চাপ অনেক বেশি। তো সেক্ষেত্রে আসলে মানে একদম ক্লিন রাখা খুবই কিন্তু কষ্টকর। সেই কষ্টকরের মধ্যে কিন্তু আমরা ক্লিন রাখছি, সেক্ষেত্রে আমাদের জনবল পর্যাপ্ত নাই। আপনারা জানেন যে যেহেতু আমাদের এটা সবকিছু মিলে গাইডলাইনে কি বলে যে 1000 রোগীর জন্য কিন্তু হলো যে 2.5 জন করে ডাক্তার, নার্স মানে বা অন্যান্য স্বাস্থ্যকর্মী আছে, কিন্তু আসলে 10,000 রোগীর জন্য কিন্তু পাওয়া যাচ্ছে কি একজন ডাক্তার। তাহলে আমাদের সব দিকে তো আসলে জনবলের সংকট তো আছে। তার মধ্যে কিন্তু কথা আছে যে চাইলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেক্ষেত্রে কঠোর নজরদারি করতে হয়, কারণ সিস্টেমেটিক চেঞ্জটা তো সহজে করা যায় না। অনেক কষ্ট করে কিন্তু স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের যা আছে, বিদ্যমান জনবল যা আছে বা আমাদের বাজেট যা আছে, অবকাঠামো যা আছে, সব কিছু মিলে কিন্তু কষ্টকর, তারপর কিন্তু চালানো যায়। সেক্ষেত্রে বলুন যে কষ্ট করতে হয় বেশি, নজরদারি দিতে হয় বেশি, পরিচ্ছন্নতা কর্মী আউটসোর্সিংয়ের সেগুলো কিন্তু বেশি লাগে। সব কিছু মিলে কিন্তু হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু জনগণের কিন্তু অনেকটাই দায়ী, কারণ তারা যখন মানে একটা টয়লেট ইউজ করছে সেখানে তারা কিন্তু সব কিছু ফেলে রেখে যায়। না, আমি একটু ধরেন যদি বিনয়ের সঙ্গে দ্বিমত করেও যদি বলি যে ধরেন আমি যে উদাহরণটা দিলাম, যেখানে 250 টয়লেট থাকবার কথা মিনিমাম, সেখানে আছে 10 থেকে 12টা বা ধরে নিলাম 25টা, তাহলে সেইখানে একজন পেশেন্ট গিয়ে বা তার আত্মীয় স্বজন গিয়ে উনি কি করবেন? উনি তো মানে এই আপনি শুরুতে দেখলেন যে দরজা ভাঙা, কমরটা ভাঙা, ওটা সিটকেনি নাই, পানির লাইন নাই। এখন হাসপাতালের টয়লেটে পানির লাইন নাই, এজন্য তো রোগী কিংবা রোগীর স্বজন দায়ী নন, কিংবা সেখানে এখানে সব ক্ষেত্রে তো রোগী দায়ী বলছি না, সবকিছু মিলে ধর আমার টয়লেটটা আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা তো করছি, রোগী কিন্তু যখন যাচ্ছে তারও কিন্তু কিছুটা দায়ভার আছে সেটাকে পরিষ্কার করে রাখা। সে কিন্তু সেখানে আরো ময়লা ফেলে আসছে, কলটা তো খুলে রেখে আসছে, কলটা ভেঙেও ফেলছে, তারও তো দায়বদ্ধতার জায়গাটা আছে। কারণ সে শিখবে কোত্থেকে? পরিবার থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে সেগুলো শিখে আসবে। শিখে যখন আসবে সবার কিন্তু সমাজে কিন্তু দায়বদ্ধতা আছে, সমাজে কিন্তু এটা অবশ্যই দায়িত্ব আছে যে তাদেরকে শিখানো, সবাইকে পরিবার থেকে হয়তো শিখবে, স্কুল কলেজ সব জায়গায় যে কীভাবে টয়লেট ইউজ করতে হয়, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এটা কিন্তু অনেকটুকু সব দায়, মানে দায় কিন্তু সবার মিলে একসাথে কাজ করতে হয়। নিশ্চয়ই এটা হয়তো একটা দিক, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, যে ধরেন হাসপাতালে যে বেহাল চিত্র আমরা দেখলাম, টয়লেটগুলোর ছবি আপনিও দেখলেন, এখানে তো বেসিক্যালি যে পরিমাণ টয়লেট থাকবার কথা তার 10 ভাগের 1 ভাগও যখন থাকে না, এবং ওইটা মিনিমাম পরিষ্কার রাখবার জন্য তো জনবল থাকবার কথা, সেই জনবলও তো আপনার নাই, এবং প্রতিদিন এখানে যে পরিমাণ বাজেট থাকবার কথা পরিষ্কার করবার জন্য সেটাও নাই। তাহলে শুধুমাত্রই একজন পেশেন্ট কিংবা তার আত্মীয় বা অ্যাটেন্ডেন্ট গিয়ে সেখানে টয়লেট টিস্যু ফেলে দিয়ে আসলেন কিংবা একটা কল ভাঙলেন, এই পার্সেন্টেজ কত? আসলে টোটাল সমস্যার গোড়ায় তো আসলে আপনার যে পরিমাণ টয়লেট থাকবার কথা সংখ্যাটাই কম। বললাম যে আসলে আমাদের আমরা জনসংখ্যা অনুপাতে তো সবকিছু আমাদের কম, সেই অনুযায়ী কিন্তু আপনারা জানেন যে মানে সরকার কিন্তু বাজেট বাড়ানোর কথা বলছে স্বাস্থ্য ব্যবস্থা, কিন্তু বাজেট তো বাড়ালে হবে না, সেটাকে ইউটিলাইজ করা, যে ক্ষেত্র থেকে কর্তৃপক্ষ ইউটিলাইজ করবে সেখানে তারও কিন্তু দায়ভার আছে। ধরেন এই যে হাসপাতালের এই যে চিত্রগুলো, এই চিত্রগুলোর সঙ্গে মানে এই যে এইটা একটা সরকারি হাসপাতালে যদি এটা কে ঠিক রাখবে? এটা ঠিক রাখা, এটা তো পেশেন্ট কিংবা তার আত্মীয়স্বজন ঠিক রাখবে না। এটা তো অবশ্যই বলুন। এখানে ডক্টর আয়েশার সঙ্গে মানে অ্যাড করতে চাই, সেটা হলো আমাদেরকে পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনার অবস্থাটা চিন্তা করা উচিত। এইখানে কেন 2,500 রুগী আসবে? রুগী তো আসার কথা সেই ইউনিয়ন সেবা কেন্দ্র থেকে শুরু করে উপজেলা থেকে ডিস্ট্রিক্টের পরে তারপরে এই মেডিকেল কলেজ। হ্যাঁ, আমাদের মানে এখন মানে যোগাযোগ ব্যবস্থা তো ভালো হতে ওই ইউনিয়ন থেকে সরাসরি ঢাকাতে আসে, রাইট, তো যার জন্য রুগীর চাপ হয়। আবার ওই উপজেলা হেলথ কমপ্লেক্সেও মানে রুগীকে ঠিক মতো ম্যানেজ করারও মানে কনফিডেন্সের অভাব, এবং আমি মানে তাড়াতাড়ি তখন চেষ্টা করে যে রেফার করে দিই, রাইট, রেফার করে দেয়, এবং যার ফলে হয় কি যে একসঙ্গে এসে এখানে প্রতিদিন যেখানে নাকি 500 বেডের হাসপাতাল সেখানে 2,500 লোকের ব্যাপার, বা মানে আরো 3,000 লোকের ব্যাপার।
তো এটা ওইখানেও দেখতে হবে যে হাউ ক্যান উই ম্যানেজ দি পেশেন্ট অ্যাট দি লোয়ার লেভেল। এখানে বহু রুগী আছে যেটা নাকি লোয়ার লেভেলে ইজিলি ম্যানেজ করা যেত, এবং ম্যানেজ করলে আর তখন আর তাকে তারও কষ্ট হইতো না, এই ট্রাভেল করতে তারও খরচও হইতো না, এবং এইখানে এসে এই ময়লা অবস্থাতেও মানে খুবই সাধারণ অসুখেও জেলা হাসপাতালে গিয়ে সে চিকিৎসাটা পায় না। জেলা হাসপাতাল নিচ্ছে না। একটা বড় কেস আমাদের কাছেও আছে যে গেলে পরে বলে যে বরিশাল যান, ঝালকাঠি থেকে যখন বরগুনা থেকে যায় বলে বরিশাল যান, বরিশাল থেকে বলে যে ঢাকায় যান। ফলে অর্থাৎ একটা লোক প্রান্তিক পর্যায়ে তার বাড়ির সামনে হাসপাতালে গিয়ে চিকিৎসাটা পায় না, এবং একটা বড় অংশ তাই হয়। এরপরে সে ঘুরে ফিরে সেই ঢাকা মেডিকেল, পিজি কিংবা পঙ্গু, এই তো। তাহলে আপনি যদি প্রান্তিক পর্যায়ে সেবাটা তাকে দিতেন তাহলে তো তাকে আবু জামিল ফাজাল যেরকম বললেন যে সমস্যাটা তো ওইখানে, যে আপনি যদি উপজেলা লেভেলে তাকে খুব মেজর অসুখ না হলে তার তো ঢাকা আসার কথা না। কিন্তু এই যে তখন হাম তো একটা নিরীহ অসুখ, নিরীহ অসুখে সব লোক এখন ঢাকায়। কেন তার চিকিৎসা, যে ঝিনাইদহের যে ছেলেটা ঢাকায় 4টা হাসপাতাল ঘুরে বাড়িতে চলে গেল, আমাদের টেলিভিশনে রিপোর্ট হওয়ার পরে সে একটা আইসিইউ পেল, এই ছেলেটাকে কেন ঢাকার 4টা হাসপাতাল ঘুরে আবার ঝিনাইদহে যেতে হলো? ঝিনাইদহেই কেন তার প্রথম ট্রিটমেন্টটা করা গেল না? ফলে এই জায়গাগুলো তো আমাদের অ্যাড্রেস করা দরকার অবশ্যই। এবং ওই জায়গাগুলোকে অ্যাড্রেস না করা পর্যন্ত, মানে ওইটাই তো হচ্ছে যে সংস্কার, আমাদের যে স্বাস্থ্যসেবা কাঠামোর যে সংস্কার দরকার, ওই জায়গাটাতেই দরকার। ওই যে কেন ঝালকাঠিতে তার কেন হলো না, সেবা পেল না, এটা তো কই সুপারভাইজাররা কই আছে? মানে এই ঝালকাঠি হাসপাতালকে, উপজেলা হেলথ কমপ্লেক্সকে সুপারভিশন করার কথা 2-3টা লোক বা 1-2টা লোক, তারা কোনোদিনই সুপারভিশন করে না। এখন তো ওই যে মোবাইল ফোনের বদলতে আমি তো এইখান থেকে বসে, গফরগাঁও আমার বাড়ি, আমি গফরগাঁওয়ের কথা তো আমি সব শুনে নিতে পারি, আমার আর যাওয়া লাগে না। বাট দ্যাট সুপারভিশন ইজ এ টোটালি স্টুপিড সুপারভিশন। তো ওই যে সুপারভিশনের অভাব, এবং সুপারভিশনটা যদি হইতো তাহলে এই সুপারভাইজার গিয়ে ওই ডাক্তার নার্সদেরকে তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য, তার ক্যাপাসিটি বাড়ানোর জন্য সে কাজ করতে পারতো, কিন্তু সেটা হচ্ছে না। তো সেইখানেই সংস্কার দরকার। এই টয়লেট ঠিক করার থেকে, মানে টয়লেট ঠিক করতে গেলে এটা গোড়াতে যেতে হবে, গোড়াতে গিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে হোয়াট ক্যান বি ডান অ্যাট দি ডিফারেন্ট লেভেলস। এইখানে তো টয়লেট তো হলো লাস্ট এন্ড পয়েন্ট। তো এই এন্ড পয়েন্টের তো আর কি করবেন এখন? এন্ড পয়েন্টে ডেফিনেটলি ওইটা করতে হবে, যখন নাকি পিডব্লিউডি কনস্ট্রাক্ট করে, দে শুড ফলো দি গাইডলাইন্স, দি ওয়াশ ন্যাশনাল গাইডলাইন্স, যে আচ্ছা 10টা না হোক, আমার অ্যাটলিস্ট 7টা দেওয়া উচিত, 8টা করা উচিত। প্লাস মানে টয়লেটগুলা যে একেবারেই মানে এত কনজেস্টেড স্পেসে করা হয়, একটু স্পেস দিয়ে করলে কি হইতো? এগুলো নির্মাণ প্রক্রিয়ায় বললেন তো, কিন্তু এরপরে যখন এই যে আমরা দেখলাম যে টয়লেটের দরজাটা ভাঙা, একজন নারী ইনসিকিউর ফিল করেন সেখানে যেতে, এইটা তো পিডব্লিউডির সমস্যা না, এটা হাসপাতাল কর্তৃপক্ষের সমস্যা। সে তো নজরেই দিচ্ছে না ওই জায়গাটা। আমি একটা বিরতিতে যাওয়ার আগে আয়েশা আক্তার, একটা ছোট্ট প্রশ্ন। আমরা ঢাকার কিছু বড় হাসপাতালের ছবি দেখেছি, কিন্তু আপনার হাসপাতালের চিত্রটা আপনার কাছ থেকে শুনতে চাই, যে আপনার হাসপাতালের টয়লেটগুলো আসলে অবস্থাটা কি? অবশ্যই না, সেটা একটু আমি শুনতে চাই। রাইট, সেটা হলো যে হ্যাঁ, শুরুর দিকে তো থাকে না, অনেক ধরনের ব্যবস্থাপনাতে ছিল, কিন্তু এখন কিন্তু অনেক ধরনের ব্যবস্থাপনার মধ্যে আসছে। আপনার জানেন সামনে তো আরও অনেক চেঞ্জ আসবে, মানে হাসপাতালের ব্যবস্থাপনা আরও বেশি উন্নত হবে। হ্যাঁ, সেক্ষেত্রে হলো যে আসলে একটু কষ্টই করতে হয়, কঠোর নজরদারির মধ্যে রাখতে হয়। কারণ পিডব্লিউডিকে যখন চাহিদা দিচ্ছে আমার কী কী ঠিক করা দরকার, সেটার মধ্যে প্রায়োরিটি আমি দিচ্ছি, কোনটা আগে ঠিক করা দরকার। আইসিইউ বেডটা, আইসিইউ বেড না, আইসিইউ হলো যে রুমটা, সেই রুমটা থেকে শুরু করে ফ্লোরটা বা টয়লেটগুলো, সেগুলো কিন্তু সবার আগে ঠিক করার দায়িত্ব কিন্তু আমি নিয়ে কাজটা করছি, বা সব জায়গায় সেটা কিন্তু তাই করে যে কোনটা আমি দায়িত্ব আগে নিব, কোনটা আমার পরিষ্কার করা দরকার, কোনটা আমার জীবাণুমুক্ত করা দরকার, সেই হিসাবে কিন্তু প্রথমে টয়লেটগুলো পরিষ্কার করাই। তো মোটামুটি টয়লেটগুলো পরিষ্কার আছে, এবং যেগুলো মনে করি যে আমার না, এগুলো আর খারাপের দিকে যাচ্ছে, সাথে সাথে পিডব্লিউডিকে তাদেরকে বলে চিঠি আকারে দিলে তারা কিন্তু বাজেট একটা পায়। সেই বাজেটের মধ্যে আমি নির্ধারণ করে আমি যে কোনটা আগে আমি ঠিক করবো, কোনটা রোগীদের জন্য বেশি দরকার, সেইটা যদি আমি মাইক্রো প্ল্যান করে আগাই তাহলে কিন্তু খুব সহজে ইজিলি কাজটা করা যায়। এবং এটা কিন্তু অনেক বলো না যে সব পক্ষ মিলে কাজটা করতে হয়, সেটা এমন না যে আমি একা, সেটা পিডব্লিউডি আমরা মিলে সবাই মিলে যে কোনটা ঠিক করলে আসলে রোগীর জন্য ভালো থাকে, রোগীদের জন্য তো আমরা, তাদের জন্যই তো আমরা আছি। তো সেই ক্ষেত্রে কোন কাজটা সবাই করা দরকার, টয়লেট থেকে শুরু করে, সেটা কিন্তু আমি সবচেয়ে প্রায়োরিটি দিয়ে কাজটা করি। একটা বিরতিতে যাব, আমরা ফিরে এসে ডাক্তার জহিরুল আলম আজাদ আপনার কাছে আসবো, নিশ্চয়ই আপনি এই বিষয়ে বলবেন। কঠিন কথা সহজে, আজকে আমরা সরকারি হাসপাতালের টয়লেট নিয়ে কথা বলছি। ফিরছে একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন।
বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আজকে আমরা সরকারি হাসপাতালে টয়লেট ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল ফয়সাল, আছেন ডাক্তার আয়েশা আক্তার, উপপরিচালক টিবি হাসপাতাল, এবং অনলাইনে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ জহিরুল আলম আজাদ, তিনি অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। জনাব আজাদ, আপনার কাছে যেতে চাই। বিরতির আগে নিশ্চয়ই আপনি আমাদের স্টুডিওর দুজন অতিথির কথা শুনছিলেন। সরকারি হাসপাতালে টয়লেট নিয়ে কেন কথা বলছি? বেসরকারি হাসপাতালগুলোর অভিজ্ঞতা আমাদের তুলনামূলক ভালো, অন্তত পক্ষে তারা কিছুটা পরিষ্কার রাখার চেষ্টা করেন। একটা বড় কারণ হয়তো এই যে সেখানে রোগীর চাপ সরকারি হাসপাতালের চেয়ে অনেক কম। ফলে সরকারি হাসপাতালেই যদি আমরা নজর দেই, যে এই হাসপাতালগুলো যে আমরা চিত্রটা আজকে দিনভর দেখিয়েছি দর্শকদেরকে, ঢাকা এবং ঢাকার বাইরের 6টি হাসপাতালের চিত্র অলমোস্ট কাছাকাছি। তো আপনার অভিজ্ঞতা একটু যদি বলেন, বা এই যে সংকটটা যেটা এখন আমাদেরকে একটা ইস্যু বানাতে হলো, একটা টেলিভিশন চ্যানেলকে দিনভর যে বিষয়ে কথা বলতে হলো, একটা হাসপাতালের টয়লেট, যেই হাসপাতালে মানুষ যায় মূলত সুস্থ হওয়ার জন্য, তার টয়লেটে গিয়েই একটা লোক যদি অসুস্থ হয়ে যায়, তাহলে এই প্রবণতাটা কেন তৈরি হলো আসলে আপনার কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ উপস্থিত দুইজন সম্মানিত অতিথিকে। আপনি যে কথাটা বললেন, আমি যে চিত্রগুলো দেখালেন, আমি একটু আমার কর্মজীবনের প্রথম দিকে অর্থাৎ 2006-এর দিকের কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে 2006-এ আমরা বরিশালে দুটো উপজেলা, ভোলার দুটো উপজেলা এবং পটুয়াখালীর দুটো উপজেলার আমরা ফ্যাসিলিটি অ্যাসেসমেন্ট করেছিলাম, হসপিটাল, উপজেলা হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল গুলার। তো সেখানে ফ্যাসিলিটি অ্যাসেসমেন্টের একটা থাকে, কম্পোনেন্ট থাকে হচ্ছে আপনার স্যানিটেশন অবস্থান দেখা। স্যানিটেশন অবস্থান যখন আমরা দেখলাম, যখন ড্রাফট রিপোর্টটা আমার কাছে আসলো, তখন আমরা দেখলাম, আমি যেটা নোটিশ করলাম সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম অংশগ্রহণকারী, মানে সার্ভেতে বা কোর্স সাক্ষাৎকারে অংশগ্রহণকারীরা, তারা হসপিটালের টয়লেট বা স্যানিটেশন ব্যবস্থায় তারা সন্তুষ্ট। বিষয়টা আমাকে খুব একটু উদ্বেগ করলো, যে আমি নিজে যেখানে দেখলাম অবস্থা, যেটা আপনার যে চিত্র দেখালেন, এই একই চিত্র কিন্তু এই 20 বছর আগেও একই রকমই ছিল সরকারি হসপিটালগুলোতে। তখন আমি আমার সহকর্মীদেরকে বললাম যে আপনারা আরেকবার রি-ইন্টারভিউ করেন, কারণ এই জায়গাগুলোতে আসলে বাস্তবতার সাথে তো মিলছে না। তখন তারা রি-ইন্টারভিউ করে যে জিনিসটা জানালো, যে এই টয়লেট যারা ইউজ করে সরকারের হসপিটালগুলোতে, তারা এটা সন্তুষ্ট এই কারণে, কারণ তারা নিজেদের বাড়িতে যে টয়লেট ইউজ করে সেই টয়লেট সাথে যদি তারা কম্পেয়ার করে, তাহলে তারা এখানে তাদের সন্তুষ্টির জায়গাটা হচ্ছে এখানে। কারণ আপনি হয়তো জানেন কিনা যে বরিশাল, ভোলা, পটুয়াখালীতে ঝুলন্ত টয়লেটের ব্যবহারটা অনেক বেশি ছিল এক সময়, আমি যে সময়টার কথা বলছি আর কি। এবং সেখানে তারা ময়লা চোখে মাছি উড়ে বেড়াচ্ছে, তাদের ঠিক মতো প্রোটেকশন নেই। তো সেখানে তারা একটা পাকা রুমের মধ্যে রুমের মধ্যেই পানির ব্যবস্থা, তো এইটাই আসলে তাদের জন্য অনেক স্বস্তিদায়ক বা সন্তুষ্টির জায়গা ছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই 2026 সালে আমি খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের কমিউনিটির টয়লেট ব্যবস্থাপনা খুবই উন্নত হয়েছে, হয়রাজ আমাদের সরকারি হাসপাতালগুলো এখনো একই রকমই রয়ে গেছে। কারণ আপনি যে ছবি দেখিয়েছেন, তার বাইরে আমার নিজেরও একটা অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি গত সপ্তাহে কিশোরগঞ্জ গিয়েছিলাম আমরা একটা ব্যক্তিগত সফরে। সেখানে একটা সরকারি হসপিটাল, উপজেলা কেন্দ্রে আমারও সেই টয়লেটে যেতে হয়েছিল, সেখানে একই রকমের চিত্র এখনই রয়ে গেছে। তো এইটা আসলে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, এর কারণগুলো বলেছেন, এখানে ইনফ্রাস্ট্রাকচারাল যারা তৈরি করেন তাদের দুর্বলতা কোথায় বা ব্যবহারকারীদের সমস্যা কোথায়, সবই ঠিকই আছে। এবং আপনি যেটা বললেন যে প্রাইভেট হসপিটালে সংখ্যাটা বা চিত্রটা তুলনামূলকভাবে ভালো, আসলে এইখানে দোষ আমাদের যে অভিজ্ঞতা বা কাজের দিক থেকে যদি আমরা বলি যে আসলে টয়লেট জিনিসটাকে যে প্রায়োরিটি দিতে হবে, এইটাই আসলে আমাদের মাথায় অনেক নেই আর কি। কারণ আমাদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় প্রথমে চিকিৎসক, নার্স, অনেক কিছু বিষয়ের পরে যায় টয়লেটটা থাকে আর কি। আর এখানে যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের যেটা সবচেয়ে সমস্যা, যেমন আপনি যখন একটা হসপিটাল করবেন, তা আপনাকে অনেক কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেখানে ওয়াশ কমপ্লায়েন্স কতটুকু মেনটেন হয়, সেইটাই হচ্ছে এখন প্রশ্নের একটা ইস্যু। কারণ যখন যদি ওয়াশ কমপ্লায়েন্স যদি মেনটেন করা হতো, তাহলে যে রেশিওটা বলা হচ্ছে যে ইনপেশেন্ট 6 জনের জন্য একটি টয়লেট এবং প্রত্যেক ওয়ার্ডে মেল ফিমেল আলাদা টয়লেট এবং আউট পেশেন্ট
যে 100 জনের জন্য প্রথম 100 জনের জন্য 20 থেকে 25 জনের জন্য একটি এবং পরবর্তী অ্যাডিশনাল 50 জনের জন্য একটি, তাহলে সেটা মানা হতো। এখন এখানে একটা অভিজ্ঞতা থেকে আমরা বলি যে আমাদের কিছু অভিজ্ঞতা আছে ফিল্ড লেভেলে, যেমন আপনি যদি কখনো হয় মানে সুযোগ হয় আপনাদের কারো যে আপনারা ঝিনাইদহ সদর হসপিটালে যেতে পারেন বা চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারেন। এখানে সরকারের আসলে একা দায়িত্ব নিতে পারবে না সরকার, কারণ এত জনসংখ্যার একটা দেশ, সেখানে মানে রিসোর্সের স্বল্পতা আছে, আমাদের রিসোর্সের ব্যবস্থাপনায় এখন ওই পরিমাণ সক্ষমতা তৈরি হয়নি। কিছু কিছু দায়িত্ব আমাদের কমিউনিটিকেও নিতে হবে, এখানে আমাদের কমিউনিটিকেও এগিয়ে আসতে হবে। কিছু কিছু দায়িত্ব যের মধ্যে এই যে মানে আমি যে দুটো হসপিটালের কথা বললাম, এই হসপিটালের ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু সরকারের পাশাপাশি কমিউনিটিও সেখানে অন্তর্ভুক্তি হয়েছে। এবং আপনি জানেন যে প্রত্যেকটা হসপিটালে কিন্তু কমিউনিটিকে অন্তর্ভুক্ত করে কিছু কমিটি আছে, কিন্তু সেই কমিটিগুলো আসলে ফাংশনাল না। এই কমিটিগুলো যদি ফাংশনাল করা যায় তাহলে কিন্তু এই যে লেস প্রায়োরিটি বা যে নেগলেক্টেড ইস্যুগুলো আছে, এই নেগলেক্টেড ইস্যুগুলো আমার মনে হয় সমাধান করা সম্ভব। কারণ কমিউনিটিতে প্রচুর লোক আছে যারা সমাজের জন্য দেশের জন্য কাজ করতে চায়, তাদেরকে যদি সেই সুযোগটা করে দেওয়া হয়, পাশাপাশি এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা আমরা বলি, এই জিনিসগুলোকে সরকারকে প্রমোট করতে হবে। সরকার যতই বলুক আমরা করে ফেলবো, আসলে এটা সম্ভব হবে না, সরকারের একার পক্ষে এটা কখনোই সম্ভব হবে না। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের দেশ কিন্তু জিওগ্রাফিক্যালি বৈচিত্র্যময় জায়গা। আপনি একই মডেলের গভর্নমেন্ট হসপিটাল, যে মডেলটা আপনি ঢাকার জন্য প্রস্তাবনা করছেন, সেই একই মডেল যদি আপনি সুনামগঞ্জের জন্য প্রস্তাব করেন বা সেই একই মডেলে যদি সুনামগঞ্জের হসপিটাল করেন, সেটা তো হবে না। আপনি ঢাকায় পানি নিশ্চয়তা দিতে পারেন, কিন্তু আপনি সুনামগঞ্জে তো হসপিটালের পানির নিশ্চয়তা দিতে পারবেন না। আপনার সুনামগঞ্জে যখন মানুষ টয়লেটে যাবে, সেখানে তো পানির ব্যবস্থা নেই, তাহলে সে টয়লেটটা ইউজ করবে কিভাবে? তাহলে সেখানকার মতো করে কিন্তু আপনাকে টয়লেট ব্যবহার করতে হবে। তারপর যখন টয়লেটে যে মানে ইউটিলিটিস গুলো ব্যবহৃত হয়, যেমন ধরেন কমোড, কল, এগুলো তো সব মানুষ তো সবকিছু ব্যবহার করার জন্য এখনো উপযোগী না। আপনি যে কলটা ঢাকা শহরের মানুষ ব্যবহার করতে অভ্যস্ত, সেই কল যদি আপনি খুব রিমোট একটা গ্রামে যাও, সেই একই কল যদি প্রতিস্থাপন করেন, ওই কলটা সে ব্যবহার করতে পারবে না, বা সেই কমোড তো সে ব্যবহার করতে পারবে না। তা কাজে এই সমস্ত বিষয়গুলো কনসিডার করে গভর্নমেন্টের, যেহেতু আমরা এখন একটা স্বাস্থ্য ব্যবস্থাপনার সংস্কারের কথা বলছি, এবং জামিল স্যার যে মানে ব্যবস্থাপনার ত্রুটিগুলো তুললেন, ত্রুটিগুলো একদম স্বাস্থ্য ব্যবস্থাপনা দীর্ঘদিন থেকে মানে একটা বটলনেক হয়ে আছে। এই ত্রুটিগুলোতে গভর্নমেন্ট আসলে চাচ্ছেন কিনা, এবং গভর্নমেন্টের একটা হচ্ছে যে গভর্নমেন্ট সবসময় চায় নিজের সক্ষমতা প্রকাশ করতে, সে অন্যকে সুযোগ দিতে চায় না। এটা কিন্তু আসলে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা আসলে হবে না, কারণ সরকার যদি সবকিছু একা করতে চায়, এইখানেই ব্যর্থতাগুলো তখনই ফুটে উঠবে। আপনাকে সম্পৃক্ত করতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে, যারা উৎসাহী আছেন তাদেরকে সম্পৃক্ত করতে হবে, তাহলে এবং কিছু কিছু বিষয় সরকারকে ছেড়ে দিতে হবে, যে সরকারি হসপিটালের এই ব্যবস্থাপনার দায়িত্ব আমরা জনগণকে দিলাম বা এই বেসরকারি প্রতিষ্ঠানকে দিলাম। এটা না ছাড়া পর্যন্ত সরকারি হসপিটালের এই যে হ্রাস, এই যে অব্যবস্থাপনা, এটা আমার মনে হয় না, আমার এই মানে অভিজ্ঞতা, যে কতদিন আমার যে অভিজ্ঞতা আছে 20 বছরের অধিক, আমার অভিজ্ঞতায় মনে হয় না। কারণ আমরা যখন চাকরি শুরু করি, কর্মজীবন শুরু করি, আমার কর্মজীবন 23 বছরের কর্মজীবন, এই একই চিত্র 23 বছর ধরে আমরা একই চিত্রই দেখছি। কিন্তু যেখানে যেখানে যে কোনো জায়গায় এই সম্পৃক্ততা বেড়েছে, সেখানে কিন্তু উন্নতি হয়েছে। আমি আপনার কাছে আবার আসবো। আমি অনেকগুলো পয়েন্ট আমি পেলাম, জনাব আবু জামিল ফয়সাল অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি রেজ করলেন, যে দায়িত্বটা আসলে কে নেবে। ধরেন সরকার একা, যদি আপনি বললেন যে প্রায়োরিটি লিস্টের মধ্যে নাই, যে হাসপাতালে 500 রোগী যাবার কথা সেখানে যাচ্ছে 2500 3000। ধরেন ঢাকা মেডিকেলে প্রতিদিন যে পরিমাণ রোগী আসে, কিংবা পঙ্গু হাসপাতালে যে পরিমাণ অ্যাক্সিডেন্টের রোগী প্রতিদিন আসে, ক্রিটিক্যাল পেশেন্টকে হ্যান্ডেল করতে হয়, ফলে সেইখানে টয়লেটে টিস্যু পেপার আছে কিনা কিংবা পানি আছে কিনা এটা দেখবার মতো সময় হয়তো কর্তৃপক্ষের নাই, কিন্তু আলটিমেটলি ওটা তো বড় কনসার্ন। কারণ ওই টয়লেটে গিয়ে যদি রোগী আর একটা মানে জীবাণুদের আক্রান্ত হয়, তাহলে তো আরেকটা রোগ নিয়ে আসলো সে। তাহলে সরকারের প্রায়োরিটির মধ্যে জিনিসটাকে ঢুকানোর জন্য কি করণীয়, এক। দ্বিতীয়ত জনাব আজাদ যেরকম বললেন যে কমিউনিটির কাছে ছেড়ে দেওয়ার কোনো তরিকা আছে কিনা। ধরেন ঢাকা মেডিকেলের টয়লেট ব্যবস্থাপনাটা কোনো একটা এনজিওর হাতে যদি দিয়ে দেওয়া যায়, কথার কথা যে তোমরা এটা ম্যানেজ করবে, সরকার তাকে পয়সা দেবে, তো এই মডেলে গেলে একটা সমাধান হয় কিনা আসলে? অবশ্যই আজাদ যেগুলো বলছে, ওই যে দুটো হাসপাতালের কথা বলছে, চৌগাছা আর ঝিনাইদহ, এইটা জানলে আমরা অবশ্য রিপোর্ট করাতে পারতাম, আমরা ফলো আপ করবো। আচ্ছা, আপনারা ফলো আপ করেন। জি,
এইখানে মানে কমিউনিটির সম্পৃক্ততা খুবই বাড়ানো হয়েছে। কিভাবে? আপনার জনবলের সংকট, এই ক্লিনারের সংকট, তারপরে রুগীদেরকে আনা নেওয়ার করার সংকট, মানে বিভিন্ন জায়গায় আপনার জনবল দরকার, সেই জনবল নাই। ওই দুটো জায়গাতেই কি করা হয়েছে যে ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। আপনি ভলেন্টিয়ার তো ভলেন্টিয়ারিং করার জন্য, স্বেচ্ছায় কাজ করার জন্য বহু যুবক যুবতীরা মানে রাজি আছে, প্রস্তুত। তাদেরকে অল্প সম্মানী দিলে সারাদিনে কাজ করবে, হয়তো বা খাওয়ার পয়সাটা দিলে, যাতায়াত ভাতাটা দিলেই সে কাজ করতে রাজি। আপনি গিয়ে চৌগাছাতে গিয়ে দেখেন কতগুলো ভলেন্টিয়ার আছে, প্রত্যেকটা স্টেপে ভলেন্টিয়ার আছে, এবং তারা সরকারি লোকগুলাকে হেল্প করতেছে। ইভেন যে লোকটা নাম লেখে তার মাথার উপরে 50 জন এসে দাঁড়ায় থাকে, ভাই আমার নামটা লেখেন, ভাই আমার নামটা লেখেন। সেখানে 2টা ভলেন্টিয়ার আছে। 2টা ভলেন্টিয়ার মিলে তারা করলো কি, ওই 50টা লোকের বসার জায়গা করে দিচ্ছে। আপনারা বসেন, একজন করে আসবেন, আমি আপনাদেরকে নিয়ে যাব, নিয়ে গিয়ে লেখা। সো দ্যাট ইজ দি কমিউনিটি সম্পৃক্ততা। কমিউনিটি ওইখানে ওই ভলেন্টিয়ারদেরকে পয়সা দেওয়ার জন্য সরকারও পয়সা দেয় না। ওইখানে ওই মানে চৌগাছাতে একটা ছোট্ট কমিটি করা হয়েছে, সেই কমিটিতে কিছু বিত্তশালী লোকজন আছে, তারা পয়সা দেয়। তারা যখন পয়সা দিতে শুরু করছে, যারা নাকি তাদের পয়সাও নাই, তারাও এসে এইখানে ডোনেট করে যে আমার এই চৌগাছা, আমার এই ঝিনাইদহ হাসপাতাল, এটা যদি পরিষ্কার থাকে, এটা যদি পরিষ্কার থাকার জন্য আমি যদি 20টা টাকা দেই, তাহলে যদি এটা পরিষ্কার থাকে, তাহলে তো মানুষ তো ভালো কাজে উৎসাহিত হয়। ইভেন ওইখানকার আমি এক্সাম্পল, আমি যেহেতু ওইসব 2টা জায়গাতে গেছি, আপনার প্রতি শুক্রবার দিন ফায়ার সার্ভিসের লোকজন আসে। আচ্ছা। এসে তারা ট্যাঙ্ক ভর্তি করে পানি নিয়ে আসে, আর হোস পাইপ দিয়ে একদম এক মাথার থেকে আরেক মাথা পর্যন্ত পানি দিয়ে একদম পরিষ্কার করে। পুরো হাসপাতাল? পুরো হাসপাতাল। আচ্ছা। পুরো হাসপাতাল ইনক্লুডিং দি টয়লেট এন্ড এভরিথিং। আচ্ছা। তো কেন আপনার পরিষ্কার হবে না? আপনার এই ফায়ার সার্ভিসকে ইউজ করতে তো পয়সাও লাগে না, সরকারের লোকজনেরা এদেরকে সঙ্গে একটু ভালোভাবে কথা লেখা, একটা চিঠির মাধ্যমে তাদেরকে ইয়ে করে দেওয়া, and they can do it, and they have been doing it for the years on. সেই জন্যই তো ওই চৌগাছা মডেল দিয়ে তো 2-3 জন আমাদের মানে ইয়ারা তারা পিএইচডি পর্যন্ত করছে যে হোয়াট ইজ দিস মডেল। দিস মডেল ইজ জাস্ট দি কমিউনিটি এঙ্গেজমেন্ট and the involvement of the community through volunteers and through local donations. Right. That is the thing. ডাক্তার আয়েশা আক্তার, একই প্রশ্ন, তার মানে কি সম্ভব তো? ধরেন যে কমিউনিটি এঙ্গেজমেন্ট, এখন সেই এনগেজমেন্টটা আমরা অন্য কোথাও করতে পারছি না কেন? এত তো জনবল তো লাগতে হবে প্রত্যেকটা জায়গায়। এর মধ্যে একটা কথা বললো, প্রত্যেক আমাদের হাসপাতাল কতগুলো, ঢাকা শহরে, ঢাকার বাইরে সবকিছু মিলে অনেকগুলো, তো জেলা উপজেলা, তারপরে ঢাকার মধ্যে সব জায়গাতে আসলে সবকিছু করা সম্ভব হচ্ছে না। বিদ্যমান যে জনবল আছে, অবশ্যই জনবল তো বাড়াতে হবে, বাড়ানোর চেষ্টা কিন্তু চলছে। আপনি জানেন না, জনবল ধরেন আপনি আপনার সরকারি হাসপাতালের কর্মীদের কথা বলছেন, কিন্তু ধরেন ঢাকার পঙ্গু হাসপাতাল, কথার কথা, এটাকে আমরা কমিউনিটি এনগেজমেন্টের মধ্যে নিয়ে এসে বা সিএসআর এর মধ্যে মানে আনা সম্ভব কি? হাসপাতাল সে চাইলে এটা করতে পারে, সেটা তার বিষয় নির্ভর করছে যে আসলে আউটসোর্সিং জনবল কতটুকু আছে এবং কি করবে, সেটা তো আসলে নিশ্চয়ই নীতিমালার মধ্যে বা তার মানে প্রসেসিং এর মধ্যে আছে। যেমন আমার হাসপাতালের কথাটাই বলি, যে আমার যা জনবল আছে সংকট থাকলে ওইটাকে দিয়ে আমি কাজ করছি যতটুকু সম্ভব। মানে বন্ধের দিনও পুরো হাসপাতাল ক্লিন করা থেকে শুরু করে হাসপাতালের রোগীর চাপ ঢাকা মেডিকেলের চেয়ে অনেক কম, এই কারণে আপনি ম্যানেজ করাটা সহজ। কিন্তু যাদের অনেক বেশি চাপ, তাদের পক্ষে তো সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে অবশ্যই কমিউনিটি এঙ্গেজমেন্ট থাকতে হবে। সাথে যদি এনজিও অন্য সংস্থাগুলো আসে, অবশ্যই সেটা ভলান্টিয়ার আসলে এটা তো অনেক বেশি ভালো কাজ করবে। সেটা তো কর্তৃপক্ষ বুঝবে আসলে কোনটা তার জন্য প্রয়োজন, কোনটা তার জন্য প্রয়োজন না। একটা কথা আপনাকে, যেহেতু আপনি চিকিৎসক, ফলে এইটা আপনারই, ধরুন একজন রোগী কিংবা তার স্বজন হাসপাতালের ওই ভয়ঙ্কর টয়লেটে গেলেন, উনি আবার এসে রোগীর পাশে বসলেন বেডে কিংবা কেবিনে কিংবা ওয়ার্ডে, যেখানে উনারা জীবাণু নিয়ে এসে সবার মধ্যে ছড়ালেন, এই সংখ্যাও তো থাকে। অবশ্যই, কারণ যদি টয়লেট অপরিষ্কার থাকে, পানি বেঁধে রোগ তো অনেক আছে, পানি বেঁধে রোগ মানে সংক্রমক তো অনেক বেশি হয়। এগুলো তো অবশ্যই হাসপাতাল নিজেই যদি রোগ বিস্তার ঘটায়, তাহলে এইখানে আপনি আসলে মানে
এই সংকটটা সমাধান করা যাচ্ছে নাকি এই কারণে যে আমরা রিপোর্টে কেউ কেউ এরকম বলেছেন যে সরকারি হাসপাতালের লোকেরা মনেই করেন যে এই কাজটা না করলেও তার চাকরিটা থাকবে, না এটা একদম অর্থাৎ তার জবাবদিহির সংকট। না, এটা একদম ঠিক কথা। আসলে ডাক্তাররা আপনার যারা আছে, প্রশাসনিক লাইনে যারা আছে, তারা সবসময় কিন্তু চেষ্টা করি সব দিক থেকে রোগীকে ভালো রাখা, রোগী খাওয়া থেকে শুরু করে রোগী ব্যবস্থাপনা সবটাই কিন্তু কর্তৃপক্ষের মধ্যে পড়ে, এবং এটা একা তো কর্তৃপক্ষ পারবে না। সবাই মিলে টয়লেট পরিষ্কার রাখবার জন্য যে পরিমাণ ক্লিনার থাকবার কথা সেই সংখ্যা তো আপনার নাই, অবশ্যই কিংবা আবার যারা আছেন তারা কাজটা করছেন কিনা সেই মনিটরিংটা হয় কিনা, এইটার জন্য মানে মনিটরিং জোরদার করা দরকার যে কাজটা হচ্ছে কিনা, বা কোনো মানে ব্যত্যয় ঘটলে গণপূর্ত আছে তাদেরকে ডেকে কাজটা করানো, এগুলো কিন্তু সমন্বয়ের বিষয়, যে একা তো কেউ পারবে না, সমন্বয় করে কিন্তু কাজটা করতে হবে, যে একা দায়ভার কেউ নিতে পারবে না, বা জনগণনা সবাইকে মিলে বুঝতে হবে যে আসলে কাজটা সবারই। একটা টিস্যু পড়ে থাকলো ফ্লোরে, সেটা কিন্তু আমি চাইলে নিজে তুলতে পারি, সেটা যেন আরেকজন পিয়নকে লাগে না। এই যার যার যে কাজটা, সেটা যদি আমি নিজ থেকে আরও বেশি কাজ করে যাই, তা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। এটাকে সবাই আসলে মানসিক পরিবর্তন দরকার, যে আমি কাজটা করবো না, এরকম না ভেবে যদি নিজের মনে করে কাজটা করি, কাজটা কিন্তু সহজ হয়ে যায়। যেন আবু জামাল ফয়সাল, বিরতিতে যাব, প্রশ্নটা রেখে যাই যে আসলে কি মানসিকতার সংকট, এবং যদি হয়েছিল কার, মানে শুধুমাত্র রোগী স্বজনদের, নাকি যিনি পলিসিটা মেক করবেন? কয়েকদিন আগেই অর্থমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে, তাহলে সেই বরাদ্দর একটা অংশ কি টয়লেট ব্যবস্থাপনায় যাবে? ফিরে এসে কথা বলবো। দর্শক, হাসপাতালে টয়লেট নিয়ে কথা বলছি, একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আজকে আমরা হাসপাতালে টয়লেট নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন আবু জামিল ফয়সাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আছেন ডাক্তার আয়েশা আক্তার, উপপরিচালক টিবি হাসপাতাল, এবং অনলাইনে যুক্ত আছেন জহিরুল আলম আজাদ, শিক্ষক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আবু জামিল ফয়সাল, আজকে আমরা যেই হাসপাতালগুলোর রিপোর্ট প্রচার করেছি, একটা হচ্ছে নোয়াখালী জেনারেল হাসপাতাল, সেখানে চিত্রটা ডিফারেন্ট। আমরা দেখার চেষ্টা করেছি যেই মানুষগুলো হাসপাতালের এই বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, যিনি পরিষ্কার পরিচ্ছন্ন কাজের সঙ্গে যুক্ত, তাদের সুরক্ষাটা কি। আমরা যেটা দেখলাম ভয়ঙ্কর অবস্থা, যে হাসপাতালে তো দুই ধরনের বর্জ্য হয়, একটা পয়ঃবর্জ্য, একটা হলো মেডিকেল বর্জ্য। এই দুই ধরনের বর্জ্যই যারা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, তাদের কারোরই কোনো সুরক্ষা সামগ্রী নাই, ইভেন মাস্ক। তাহলে এই যিনি বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, এবং যারা ওনারা নিজেরাই বলছেন যে চর্মরোগ, শ্বাসকষ্ট, নানা জটিলতা ওনারা নিজেরা ভুগছেন, তাহলে হাসপাতালের কর্মী যে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, তার নিজেরই সুরক্ষাটা নাই। তাহলে এইখানে আপনি রোগীর স্বজন কিংবা পাবলিকের অসচেতনতাকে দায়ী করবেন, নাকি এটা আপনার বাজেটের সংকট, নাকি ওই হাসপাতাল কর্তৃপক্ষের প্রায়োরিটির মধ্যে নাই এটাও? এইখানে মানে সব দিকেরই সমস্যা আছে। অবশ্যই কর্তৃপক্ষের প্রায়োরিটি লিস্টে নাই বলে এটা এই অবস্থা, মানে টয়লেটগুলোর বেহাল অবস্থা। তার সঙ্গে যারা নাকি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাদেরও খুবই খারাপ অবস্থা, খুবই সংকটের মধ্যে দিয়ে তারা কাজ করে। এইখানে বর্জ্য ব্যবস্থাপনার মানে ওই যে আপনি বললেন যে দুই ধরনের বর্জ্য হয়, একটা তো হলো যে আমাদের এই টয়লেটের মধ্যে দিয়ে যে বর্জ্যটা হচ্ছে, আর একটা হলো মেডিকেল বর্জ্য। আমাদের অতীব দুঃখের বিষয়টা যে এই বর্জ্য ব্যবস্থাপনায় ওই নোয়াখালী এবং নিচের দিকে যত হাসপাতাল আছে, তেমন কোনো সংস্থা ওইগুলা নিয়ে কাজ করে না। ঢাকাতে আপনি দেখে থাকবেন যে এইখানে একটা সংস্থা আছে যারা নাকি বর্জ্যগুলা কালেক্ট করে, ওই মেডিকেল ওয়েস্ট কালেক্ট করে, আর আবার নিয়ে গিয়ে তারা একখানে এটাকে ডিসপোজ করে। তো মানে কি ওইখানে, মানে এইখানে ওই যে কাজটা হচ্ছে, এটা হলো যে প্রাইভেট সেক্টর থেকে কাজটা হচ্ছে, পাবলিক সেক্টর থেকে প্রাইভেট সেক্টরের ওই সক্ষমতাটাকে কাজে লাগানো হচ্ছে। আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আগামী দিনগুলোতে ওই প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট, দ্যাট উড অলসো ব্রিং ইন দি কমিউনিটি ইনভলভমেন্ট অ্যাজ ওয়েল। ওইটা করতে পারলে আমাদের মানে অনেক অনেক কিছুরই উত্তরণ হবে। মানে এগুলো সবই পিছনেই তো ম্যানেজমেন্ট ইস্যু। ম্যানেজমেন্টের সবচেয়ে বড় কথা বলে যে লিডারশিপ হলো এক নম্বর। হাউ ডাজ দ্য লিডার পারফর্ম অ্যান্ড হাউ ডাজ দ্য লিডার ম্যানেজেস এভরিথিং। হসপিটালের যে ডিরেক্টর, হি ইজ দি পারসন, কিন্তু সবচেয়ে সমস্যা হলো যে তাকে এই ম্যানেজমেন্টের কথা চিন্তা করার থেকেও ওই রুগীর কথা সবসময় চিন্তা করতে হয়, এবং রুগীর জন্য ওষুধ আছে কিনা ওইটার চিন্তা করতে হয়। তো তাহলে পরে ওই লিডারের উচিত হবে তার ওইখানেই আরো 2-3 জনকে তৈরি করা, যে তাদেরকে কিছু কাজ দায়িত্ব ভাগ করে দেওয়া, এবং টয়লেটের দায়িত্ব একজনকে দিয়ে দেওয়া। রাইট। ডক্টর আয়েশা যেমন বলছিলেন যে ইভেন
ছুটির দিনেও এসে ওই লোকগুলা কাজ করে। আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট সত্যি সত্যি খুবই খারাপ অবস্থায় আছে, এবং পার্টিকুলারলি ওয়েস্ট ম্যানেজমেন্টের যারা নাকি এইটার সঙ্গে জড়িত তাদের কোনো রকমেরই সুরক্ষা নাই। মানে এইটা যে হাসপাতালের কর্মী নিজেই চর্মরোগ শ্বাসকষ্টে ভুগছে, মানে মানে কোনোভাবেই আপনি ডিসক্রাইব করতে পারবেন না যে হাউ দ্যাট ইজ হ্যাপনিং। আরেকটা মজার এক্সাম্পল আপনাকে বলি, বাগেরহাট সদর হাসপাতাল। সেইখানে কাগজ কলমে দেখাচ্ছে যে টয়লেটের সংখ্যা 150, বাস্তবে আমার রিপোর্টার গিয়ে খুঁজে পেয়েছেন 14টা, এবং সেখানে তিনি দেখেছেন যে 14টার মধ্যে অধিকাংশই ব্যবহারের অনুপযোগী এবং বেশ কয়েকটা তালা মারা, সেগুলো স্পেশাল টয়লেট। তো এখন কাগজে আপনি দেখাচ্ছেন 150, আছে 14টা, তার মধ্যে একটা বড় অংশ ব্যবহারের অনুপযোগী। তাহলে এইটা আপনি লিডারশিপের কথা বললাম, যে জন্য প্রশ্নটা তুললাম, লিডারশিপ। তাহলে ওই হাসপাতালের যিনি আরএমও কিংবা ওখানের যিনি সিভিল সার্জন, তো তাহলে ওনারা আদৌ কি এই জায়গাগুলো কখনো ফোকাস করেন বা ওনারা প্রয়োজন বোধ করেন? ওনাদের তো এই জায়গায় ফোকাস করার সময়ই নাই। তারা ফোকাস করে মোর অন দি ট্রিটমেন্ট অফ দি পেশেন্ট। পেশেন্টগুলো ঠিক মতো ট্রিটমেন্ট পেলো কিনা এবং পেশেন্টকে ওষুধপত্র ঠিক মতো দেওয়া হইলো কিনা, কারণ পেশেন্ট ট্রিটমেন্টের সঙ্গে তো ওনারা আবার জড়িত। রাইট, ওনারা প্রাইভেট প্র্যাকটিস করেন, প্রাইভেট ওনাদের মানে প্রাইভেট জায়গাতে ওনাদের কাছে নির্দিষ্ট সময়টা শেষ করে দৌড় দিতে হয়। মানে এখানে ওই যে সংস্কার, আজাদ যেটা বলছিল যে আমাদের সময় আসছে, আমরা সংস্কারের জন্য যদি চিন্তা, মানে সংস্কারের জন্য তো গত মানে যে ছিল সরকার ছিল, তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো স্বাস্থ্য সংস্কারের জন্য একটা কমিশন করছে, এবং কমিশন সেই 300 পৃষ্ঠার একটা রিকমেন্ডেশন, মানে একটা বই দিছে। ওইখান থেকে যদি 30টাও রিকমেন্ডেশন যদি নিয়ে যদি কাজ করা হয়, তার মধ্যে একটা অবশ্যই ওয়েস্ট ম্যানেজমেন্ট, টয়লেট ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ইত্যাদি আমরা একদম চেঞ্জ করতে পারি। ডাক্তার আয়েশা আক্তার, আমরা যখনই রাষ্ট্রীয় কোনো বড় সমস্যা নিয়ে কথা বলি, খুব কমন যে আমার বাজেট নাই। এই 7ই জুন বাজেট সেশন শুরু হচ্ছে সংসদে। অর্থমন্ত্রী সম্প্রতি বলেছেন যে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে। হাম পরিস্থিতির বিবেচনা নিয়ে উনি বলেছেন যে বিভিন্ন হাসপাতালে আমরা খুব ভয়ঙ্কর রকমের দেখলাম পিআইসিইউ সংকট, জেলা হাসপাতালগুলো সক্ষমতা বাড়ানো উনি স্বাস্থ্যমন্ত্রী নিজেও বলেছেন। তার মানে আমার প্রশ্নটা হলো, এবারের বাজেটে যদি সত্যি সত্যিই স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ে, সেইখানে একটা বাজেটের একটা অংশ টয়লেট ম্যানেজমেন্টে যাওয়া উচিত কিনা? ধন্যবাদ। বাজেট বাড়লে তো আসলে সবকিছু মিলাইতে বাজেটটা বাড়ে। পরিষ্কার পরিচ্ছন্নতা খাতে প্রত্যেকটা খাত তো আমাদের আলাদা আছে, সেক্ষেত্রে তো অবশ্যই বাজেটটা বাড়ার দরকার, এবং সেটা কিন্তু এই সরকার কিন্তু বাজেট বাড়ানোর কথা আগেই বলেছে। আর সাথে যদি বলি ওয়েস্ট ম্যানেজমেন্টটা, সেটার জন্য কিন্তু প্রত্যেকটা হাসপাতালে কিন্তু আপনি জানেন হলুদ, লাল রঙের, কালো রঙের কিন্তু বিন থাকে। প্রত্যেকটা হাসপাতালের চিত্র কিন্তু এখন এরকম, অনেকটা কিন্তু আগে থেকে চেঞ্জ হয়ে গেছে। সেখানে কিন্তু ময়লা কোনটাতে ফেলবে, অথবা টয়লেটের চেহারা চেঞ্জ হয় নাই, টয়লেটের সব জায়গায়, সেটা আমরা আজকে সারাদিন দেখিয়েছি। সেটা সব জায়গায় চিত্র না, যেহেতু কর্তৃপক্ষ যিনি আছেন তিনি তো কাজ করছেন, সাথে অন্যান্য ডাক্তার আছে, স্টাফ আছে, সবাই তো মিলে একসাথে কাজ করা। কাউকে একটা দোষ দিয়ে আসলে লাভ নেই। এটা সবকিছু মিলে আসলে কাজটা করা, প্রায়োরিটি বেসিসে কোনটা আগে করবো সেটা আসলে নির্ধারণ করা থাকে, পরিকল্পনার মধ্যে থাকে যে আমি এই কাজটা সামনে বছর এই কাজটা আগে করবো, এই কাজটা আমার আগে করা দরকার, বা সেভাবে চিঠিটা আমি লিখি, সেভাবে সাজাই যে আমার হাসপাতালটা এইভাবে চলা দরকার। তো সব কিছু মিলে আসলে বাজেটটা যখন দেওয়া হবে, তখন কিন্তু বাজেট তো দিলে অবশ্যই কাজটা বাড়বে, কিন্তু সেক্ষেত্রে যেটুকু আছে জনবল বা সক্ষমতা, যে অল্প বাজেট আছে, সেটা দিয়ে কিন্তু চাইলে একটু কষ্ট করলে কিন্তু সম্ভব। মানে যেটুকু আছে সেটুকু যদি চালানো যায়, আমার আউটসোর্সিংয়ের কর্মী যারা আছেন বা হাসপাতালের স্টাফ যারা আছেন, চিকিৎসক না, সব কিছু মিলে কিন্তু এই যা আছে তা দিয়ে। আপনি বলছেন যে চাইলে চায় না কেন? চায় না, ওই যে বললাম যে আসলে যখন আমার হাসপাতালে 500 বেড, আমার সেখানে রোগী আসতেছে 2500, যেটা বলছে, তখন কিন্তু আসলে চাইলে পারা যায় না। অনেক কিছু সবকিছু মিলেই বললাম না, যারা জনগণ আছেন তাদেরও যেমন ড্রাইভার আছে, সবারই আছেন, যে তারাও যদি নিয়মতান্ত্রিকভাবে চলে, তাহলে কিন্তু বললাম যে নিজের মহিলাটা নিজে পরিষ্কার করলে কিন্তু অনেকটুকু আগানো যায়। তো সবকিছু মিলে আসলে কাউকে দোষারোপ না করে একসাথে মিলে মানসিক পরিবর্তনটা সমাধান চাই, সেজন্যই যে মানসিক পরিবর্তনটা দরকার যারা সময় রোগীদের। আমরা আবার একটু ডাক্তার জহিরুল আলম আজাদের কাছে, যে আজাদ, আমরা একদম শেষ পর্যায়ে যেই প্রশ্নটা আপনাকে আমি করতে চাই, যে সবসময় বাজেট সংকটের একটা দোহাই দেয়া হয় যে পয়সা নাই, জনবল নাই, এই যে নাইর গল্পগুলো আমরা শুনি, সেইখানে একটা বিকল্প পদ্ধতি হতে পারে কিনা, এই যে আমাদের যে সিএসআর, মানে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো কর্পোরেট হাউস, ধরুন ব্যাংক কিংবা বড় কর্পোরেট হাউস, তারা প্রচুর সিএসআর করে, মসজিদে দান করে কিংবা কোথাও পানির ব্যবস্থা করে দেয়।
সিএসআর এর একটা বড় অংশ সরকারি হাসপাতালে টয়লেট ব্যবস্থাপনায় আসতে পারে কিনা, সেজন্য সরকার একটা উদ্যোগ নিতে পারে কিনা? ধন্যবাদ আবার আপনাকে। অবশ্যই পারে। আপনি যদি একটু চিন্তা করেন, দেখেন রাজশাহীতে আইসিইউ নিয়ে একটা ঘটনা ঘটেছিল। স্বাস্থ্যমন্ত্রী খুব তড়িৎভাবে বিষয়টা সমাধান করেছিলেন। উনি কি করেছিলেন? উনি জাস্ট 2টা কোম্পানিকে বলছিলেন যে আমার এই হসপিটালে 2টা আইসিইউর ভেন্টিলেটর দেন। তাহলে সরকার যদি চায় তাহলে আপনি দেখেন আমাদের দেশে ব্যাংক, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানরা এরা কিন্তু সিএসআর এ মানি দেয়। কোথায় দেয়? সরকারের ত্রাণ তহবিলে দেয়। সরকারের ত্রাণ তহবিলে দিলে কি হয়, একটা ছবি তোলা যায় এবং সেটাকে তারা প্রদর্শন করে তারা ট্যাক্স রেভিডেন্স পায়। সরকার যদি নির্ধারণ করে দেয় যে না তোমাদের ত্রাণ তহবিলে দিতে হবে না, সরকার যদি জায়গাগুলো ক্ষেত্রগুলো তৈরি করে দেয় যে এই জায়গায় তোমাদের দিতে হবে, তাহলে অবশ্যই তারা দিবে। এখানে তো সরকারকেই আসলে করতে পারে। এখানে বাস্তব উদাহরণ যেটা আমি আপনাদেরকে বলি, যেমন আমরা আমার দীর্ঘদিনের একটা কাজের অভিজ্ঞতা আছে কমিউনিটি ক্লিনিক গুলো নিয়ে। এই কমিউনিটি ক্লিনিক গুলো ম্যানেজড হয় কিন্তু আপনি জানেন যে কমিউনিটি দ্বারা। 3টা কমিউনিটি সাপোর্ট গ্রুপ আছে আর একটা কমিউনিটি গ্রুপ আছে। আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতাম জনগণকে বলতে যে আপনারা মসজিদের দান বাক্স যদি 10 টাকা দেন, এই কমিউনিটি ক্লিনিকের দান বাক্স 5 টাকা দিবেন। কারণ আপনার জন্য যখন মসজিদও দরকার, এই কমিউনিটি ক্লিনিকটাও দরকার। এবং এই ব্যবস্থাপনা আপনি জানেন যে কমিউনিটি কন্ট্রিবিউশন কিন্তু প্রচুর কমিউনিটি ক্লিনিকে আপনারা যদি ফলো আপ করে দেখেন যে প্রচুর কমিউনিটি ক্লিনিক দোতলা হয়েছে কমিউনিটির টাকায়, সেখানে রোগী মানে গর্ভবতী ডেলিভারি ব্যবস্থা করা হয়েছে, অনেক ব্যবস্থা, সোলার প্যানেল বসানো হয়েছে, অনেক ব্যবস্থাপনা হয়েছে আপনার কমিউনিটির টাকা। এখন সরকার যদি চান, এই যে আপনার বারবার বলা হচ্ছে যে বাজেট নেই, অবশ্যই আমাদের তো বাজেট থাকবে না, কারণ আমাদের রিসোর্স তো এটা কোনো দেশের না। আমরা যখন এই টয়লেটের কথা বলছি, বিশ্বের 10% হসপিটালে, গ্লোবালি 10% ফ্যাসিলিটিতে আপনার স্যানিটেশন ব্যবস্থা নেই, এবং সেখানে প্রায় 780 মিলিয়ন মানুষ আজকের দিন পর্যন্ত মানে প্রতিদিনই এই যে কোনো ধরনের স্যানিটেশনের অভাবে স্বাস্থ্যসেবা নিয়ে থাকে। এটা গ্লোবালি সমস্যা, সব জায়গায় বাজেটের ঘাটতি আছে উন্নতশীল দেশগুলোতে। তা আমরা সেটার বাইরে না, কিন্তু আপনি যদি আপনার যে যতটুকু রিসোর্সই আছে এই রিসোর্সটুকু যদি পরিকল্পিতভাবে আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু সমাধান করা সম্ভব। কারণ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন যে ক্ষমতাটাকে কুক্ষিগত করবেন বা আপনি যদি মনে করেন যে আমি যেটা বলবো ওইটাই সঠিক, তখন কিন্তু আসলে সমাধান হবে না। আপনি বাজেট বাড়াবেন, প্রত্যেক গভর্নমেন্টই মানে তাদের একটা সময় বলে যে এইবার আমরা বাজেটে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বাজেট বাড়াবো। এই বাজেটটা আসলে যায় কোথায়? বাজেটটা আসলে যায় মানে বেতন এবং কাঠামো নির্মাণের জন্যই আসলে বাজেটগুলো বরাদ্দ হয়। এখন এই বাজেট অর্থমন্ত্রী কি স্পেসিফিকলি বলছেন যে আমাদের এই বাজেটটা কোথায় কোথায় ব্যবহার হবে? কাজে এই যে পরিকল্পনাহীন ভাবে কথা বলা, পরিকল্পনাহীন ভাবে এগিয়ে চলা, এইটাই আসলে আমাদের মূল সমস্যা। কাজে এই সমস্যা থেকে সমাধানের উপায় হচ্ছে যে আমরা আসলে পরিকল্পিত ভাবে এগিয়ে চলি। আর একটা জিনিস হচ্ছে যে নিজের দোষ স্বীকার করার মধ্যে এটা কোনো অক্ষমতা না। সরকারের যারা মানে আছেন এদের একটা হচ্ছে যে আমি যদি আমার অক্ষমতাটাকে বলে দিই তাহলে হয়তো আমি ডিপ্রেসড, মানে আমি হয়তো অবমূল্যায়িত হবো। আসলে এটা না। মানে আপনি যদি আপনার অক্ষমতাটাকে প্রকাশ করে এইটা কিভাবে সবাই মিলে সমাধান করতে পারি, তখন কিন্তু অনেকে এগিয়ে আসবে। তাই আপনি যে কথাটা বললেন অবশ্যই সম্ভব, কিন্তু সেখানে অবশ্যই সরকারের গাইডলাইন লাগবে। জি, জহিরুল আলম আজাদ, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে 1 মিনিট পাবো। জনাব আবু জামিল ফয়সাল, সিএসআর কে হাসপাতালের টয়লেট ব্যবস্থাপনায় আনা যায় কিনা এবং সেখানে সরকার আসলে কি করতে পারে? ধরেন আমি একটা এক্সাম্পল দেই, 64টা জেলায় নিশ্চয়ই একজন করে বড় শিল্পপতি বা বড় লোকের বাড়ি, তিনি যদি দায়িত্বটা নেন তাহলে তো তার জেলার হাসপাতালটা ঠিক হয়ে যায়। অবশ্যই অবশ্যই, মানে ওইভাবে হিসাব করলে তো মানে কোনো সমস্যাই থাকার কথা না। রাইট। কিন্তু ওই যে বাজেট বরাদ্দ বাড়ানো, আমি জানি না যে আপনারা তো নিশ্চয়ই জানেন যে বাজেটের কিন্তু 1/3 আবার অব্যয়িত থাকে, রাইট, ফেরত যায়। হ্যাঁ, ওই ডক্টর আয়েশার হাসপাতাল থেকে বাজেট খরচ করতে পারেনি, ফেরত চলে গেছে সব জায়গা থেকে, সব জায়গা, কারণ পরিকল্পনা ছিল না, মানে পরিকল্পনা ছিল না কোনটা খরচ করব। তো আমাদেরকে তো সেটাও দেখতে হবে যে বাজেট দিলেও আমরা যদি খরচ না করতে পারি তাহলে কেমন হবে। বাজেট দিলে পরে অবশ্যই মানে এই যে বিভিন্ন খাতগুলা ওই খাতের দিকে নজর দিয়ে আমাদেরকে অবশ্যই টয়লেটেও একটা খাতা। অনেক 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 ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করবার। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।